প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারত বাংলাদেশের বন্ধুত্ব আছে, এই বন্ধুত্ব সবসময় থাকবে। দুর্গাপুরে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত 10। সিনিয়র নার্সদের ওপর বিএসসি ইন নার্সিং এর শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে মানববন্ধন। পুঠিয়ায় ট্যাপেন্ডেটর সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো পুরো খবর। ভারত বাংলাদেশের বন্ধুত্ব আছে, এই বন্ধুত্ব সবসময় থাকবে বলে জানিয়েছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মনোজ কুমার বলেন, ভারত বাংলাদেশের সম্পর্ক তো সবসময় বন্ধুত্বপূর্ণ। ভারত বাংলাদেশের বন্ধুত্ব আছে, এটি সবসময় থাকবে। যতদিন যাবে ততই এটি সুদৃঢ় হবে। সহকারী হাইকমিশনার জানান, রাজশাহীতে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য নগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে ধন্যবাদ জানাতে এসেছিলেন তিনি। এটি নিছকই সৌজন্য সাক্ষাৎ। এর আগে বেলা 3টার দিকে সহকারী হাইকমিশনার আরএমপি সদর দপ্তরে যান। সেখানে ছিলেন প্রায় পৌনে 1 ঘণ্টা। রাজশাহীর দুর্গাপুরে দুই পক্ষের সংঘর্ষে হাসিবুর রহমান নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা 7টার দিকে উপজেলার মারিয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। বরেন্দ্রের ডিপ টিউবওয়েল নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এদিকে বৃহস্পতিবার সকালে ওই ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ি ও দোকানপাটে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হোজা অনন্তকান্দি দক্ষিণপাড়া গ্রামে ডিপ টিউবওয়েল নিয়ে স্থানীয় রেজাউল হক ও আবুল কাশেম পক্ষের দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। গত রমজান মাসে আবুল কাশেমের ছেলে নিহত হাসিবুর রহমান একটি ডিপ টিউবওয়েলে তালা ঝুলিয়ে দেন। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ দরবার হয়েছে। তারপরও দুপক্ষের প্রচণ্ড রেষারেষি চলে আসছিল। গত মঙ্গলবার দুপুরে হাসিবুর তার ফুফাতো ভাই শফিকুল ইসলামের জমি মাপঝোপ করছিলেন। এ সময় হাসিবুলের সঙ্গে মাপঝোপ নিয়ে অপরপক্ষ বিএনপি নেতা ওয়াজেদ আলীর সঙ্গে কথা কাটাকাটি হয়। পরদিন বুধবার এসব ঘটনার রেশ ধরে প্রতিপক্ষ শাহিন ইসলামের সঙ্গে আবারও বিবাদে জড়িয়ে পড়েন হাসিবুরের পক্ষ। ওই দিন সন্ধ্যা 7টার দিকে হাসিবুর বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষের লোকেরা রামদা দিয়ে কুপিয়ে হাসিবুরের হাত এবং শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করে ফেলেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানে মারা যান। নিহত হাসিবুরের বোন কুলসুমা খাতুন বলেন, রেজাউল হকের লোকজন জামরুল ইসলাম জামু, ওয়াজেদ, ফরিদ উদ্দিন, বাবু হোসেন, শাহিনরা রামদা নিয়ে আমার ভাইকে কুপিয়ে মারে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুরুল হোদা বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয়। আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার, এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে। যোগাযোগ টিবি পুকুর মোড়, লক্ষ্মীপুর, জিপিওর উত্তরে, রাজশাহী। রামেক হাসপাতালে সিনিয়র নার্সদের উপর বিএসসি ইন নার্সিং এর শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত নার্সবৃন্দ। এই সময় তারা হামলাকারীদের দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বৃহস্পতিবার দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে নার্সরা দাবি করেন, গত 13 মে মঙ্গলবার রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং এর শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থী ও হাসপাতালের স্টাফদের ওপর ন্যাক্কারজনক হামলা করে। মানববন্ধনকারীরা দ্রুত সময়ের মধ্যে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান। বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থীদের 4 দফা দাবির চলমান আন্দোলন নিয়ে গত মঙ্গলবার দুপুরে রাজশাহী নার্সিং কলেজের অডিটোরিয়ামে এক সভায় যান ডিপ্লোমা ইন নার্সিং ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকজন স্টাফ। সেখানে বিএসসি ইন নার্সিং এর শিক্ষার্থীরা তাদের সাথে অশোভন আচরণ করেন। এর জেরে দুপক্ষের হামলা, পাল্টা হামলা এবং মারধরে 10 জন আহত হন।
রাজশাহী নার্সিং কলেজে হামলা, পাল্টা হামলা ও মারধরের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে এ তদন্ত কমিটি গঠিত হয়। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার আজিজুল হক আজাদকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সদস্য সচিব, সহকারী পরিচালক ডাক্তার আবু তালে, সদস্য ডাক্তার মনোয়ার তারিক সাবু, ডাক্তার মোর্শেদ জামান মিয়া এবং বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিং এর 3 জন প্রতিনিধি। রাজশাহীর বাগমারার এক নারী ব্যাংক কর্মকর্তাকে অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে 16 লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে ইলেকট্রনিক প্রতারক চক্র। 3 দিনে ব্যাংক হিসেব থেকে এই টাকা হাতিয়ে নেওয়া হয়। প্রতারিত ওই নারীর নাম ফারিহা ইয়াসমিন। তিনি উপজেলার তাহিরপুর পৌরসভার দক্ষিণ কোয়ালিপাড়া গ্রামের কামাল পাশার স্ত্রী। ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং তাহিরপুরের ফিল্ড অফিসার হিসেবে কর্মরত। এ ঘটনার পর প্রতারিত ওই ব্যাংক কর্মকর্তা বেশ কয়েকজনের নাম উল্লেখ করে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ অনুসন্ধানের পর ঘটনার সাথে জড়িত থাকায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করতে সক্ষম হয় তদন্ত কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামিরা হলেন কুড়িগ্রামের মামুন হোসাইন, সাতক্ষীরার রহমত হোসাইন, খুলনা জেলার নাসিম ঢালি, একই জেলার নাজমুস সাকিব এবং ঢাকার আরিফুর রহমান। গত 10 থেকে 13 এপ্রিলের মধ্যে এই প্রতারণার মাধ্যমে 16 লক্ষ টাকা হাতিয়ে নেয় অনলাইন প্রতারক চক্র। মামলা সূত্রে জানা যায়, গত 10 এপ্রিল তার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের টেলিগ্রাম অ্যাপসে একটি বার্তা দেখতে পান। সেখানে মানজিয়া আক্তার নামের এক নারী তাকে বার্তাটি পাঠান। তিনি ওই নারীর বার্তার সাড়া দিলে ব্যাংক কর্মকর্তাকে ইডেন রিয়ালিটি কোম্পানিতে অনলাইনে চাকরির প্রলোভন দেখান। ভালো উপার্জনেরও প্রলোভন দেখানো হয় ব্যাংক কর্মকর্তাকে। যে পরিমাণ টাকা জমা রাখবেন তার বিপরীতে দ্বিগুণ পরিমাণ টাকা লাভ পাবেন বলে জানানো হয়। প্রতারকেরা তাদের পরিচালনা করা একটি টেলিগ্রাম গ্রুপে ব্যাংক কর্মকর্তাকে যুক্ত করে বিভিন্ন লোভনীয় প্রস্তাব দেয়। তিনি ওই দিন 8,000 টাকা কোম্পানির হিসেবে ডিপোজিট করে। এরপর টাকা দিতে থাকে। সর্বশেষ 16,38,004 টাকা ডিপোজিট করে। বিপুল পরিমাণ টাকা নেওয়ার পরেই অ্যাপস বন্ধ করে দেন। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, মামলার পর থেকেই প্রতারক চক্রকে শনাক্ত এবং টাকা উদ্ধারের জন্য কাজ শুরু করে পুলিশ। অবশেষে 5 জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রাজশাহীর পুঠিয়ায় 280 পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার বেলা 2:15টার দিকে উপজেলার শিবপুরহাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ ফারুক শেখ। সে পুঠিয়ার শিবপুরহাট গ্রামের বাসিন্দা। রাজশাহীতে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের 49 বর্ষ পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টায় নগরীর 0 পয়েন্টের একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের 49 বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক মাহবুব সিদ্দিকী। এ সময় তিনি বলেন, ফারাক্কার সরাসরি শিকার রাজশাহীর মানুষ। বিগত 40 বছরের ব্যবধানে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায় গঙ্গার আয়তন নেমে এসেছে প্রায় অর্ধেকে। পানির প্রবাহ কম থাকার কারণে তলদেশ ক্রমান্বয়ে ভরাট হতে চলেছে। জলজ প্রাণী বিশেষ করে কয়েক প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে। গঙ্গার ডলফিন ও ঘড়িয়াল আর দেখা যায় না। আগের মতো পদ্মায় ইলিশের ঝাঁক আর আসে না। তিনি আরো বলেন, বাঁধের জন্য দেশের উত্তরবঙ্গের জীববৈচিত্র্য হুমকির মুখে। এটি আন্তর্জাতিক নদী, কিন্তু ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ দিয়েছে। পানির স্বাভাবিক প্রবাহে বাধা দিয়ে পদ্মাকে মৃত্যুর নদীতে পরিণত করেছে। অথচ পতিত স্বৈরাচার আওয়ামী সরকার এই নদী রক্ষায় আপোষের রাজনীতি করেছে। মাওলানা ভাসানীর ফারাক্কা বাঁধ বিরোধী আন্দোলনের ইতিহাস এবং তার সুদূর প্রসারী পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, পদ্মা গঙ্গার শাখা প্রশাখার বিপুল ক্ষয়ক্ষতি এবং বিপর্যয়কর অবস্থার জন্য এককভাবে দায়ী পার্শ্ববর্তী দেশ ভারত। মরণবাদ ফারাক্কা ভেঙে দাও, গুড়িয়ে দাও আওয়াজ তোলার মাধ্যমে সবাইকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া অবিলম্বে আন্তর্জাতিক আইন মেনে পানির ন্যায্য হিস্যা বাস্তবায়নের জোর দাবি জানান তিনি। মাশরুম চাষ করে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বিশ্ববাজারে এর চাহিদা থাকায় রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মন্তব্য করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ কাজী মুজিবুর রহমান। সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজিত এক
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মুজিবুর রহমান বলেন, মাশরুম চাষ করে মাসে অন্ততপক্ষে 50,000 থেকে 1 লক্ষ টাকা আয় করা সম্ভব। এই চাষের জন্য খুব বেশি পুঁজি বা স্থানের প্রয়োজন হয় না। মাশরুম চাষের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বিশ্ববাজারে অর্গানিক মাশরুমের চাহিদা রয়েছে ব্যাপক। বিশ্বে মাশরুমের অর্গানিক বাজার ধরতে পারলে দেশীয় অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে। রপ্তানি পণ্যের তালিকায় মাশরুম হতে পারে অন্যতম, এই বলে মন্তব্য করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক। এছাড়া মাশরুম চাষ করতে বেশি জায়গার প্রয়োজন হয় না। অল্প জায়গায় মাশরুম চাষ করে মাসে 40 থেকে 50,000 টাকা আয় করা যায়। ডক্টর মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ কাজী মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাশরুম চাষ প্রকল্পের পরিচালক ডক্টর মোসাম্মদ আখতার জাহান কাকুন, জেলা উপপরিচালক মোসাম্মদ সাবিনা ইয়াসমিন সহ কর্মকর্তাবৃন্দ। নওগাঁয় শিক্ষার সার্বিক মানোন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রানীনগর উপজেলার রানীনগর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি মেজবাউল হক লিটনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান, উপজেলা বিএনপি সভাপতি আলহাজ ইসাহক আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা জামাতের আমির আনজির হোসেন, প্রধান শিক্ষক মনোয়ার হোসেন, সাংবাদিক সাদেকুল ইসলাম, রাইহান আলম সহ আরো অনেকে বক্তব্য রাখেন। বক্তারা শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও সকল বিদ্যালয় পরিচালনা কমিটির সকলকে সচেষ্ট হবার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদে বিদ্যালয়ে যাতায়াতের পরিবেশ নিশ্চিত করার দাবি করেন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।